জাতীয় নির্বাচনের আগে স্থানীয় ভোট করবে না বিএনপি, দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান তারেক রহমানের। নির্বাচনে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের হুঁশিয়ারি সার্জিসের। স্থানীয় সরকার নির্বাচন করবে না, বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করছে। কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। যে কোনো গোষ্ঠী এই নির্বাচনকে সামনে রেখে বিন্দু মাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। জনগণকে সুষ্ঠু ভোট উপহার দেয় অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ। আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ, জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎকেও আটকে রাখতে পারবে না, বললেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দূর করে নতুন দেশ গড়তে কাজ করার আহ্বান। সিরিয়ালে আছে, কিন্তু আমার সিরিয়ালের গুরুত্ব নাই। আমি স্যার ওষুধ লেখেন, কারণ ওষুধ তো কি লিখবো আমি আনতাছি। মেডিকেল টেস্টের নামে হয়রানি, ভিসার মেয়াদ শেষ হয় বিদেশগামী অনেক শ্রমিকের। এজেন্সি বিপুল টাকা হাতিয়ে নিলেও নির্বিকার মন্ত্রণালয়, সিন্ডিকেট ভাঙার তাগিদ। এবং রমজানে 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার। ভ্রাম্যমাণ গাড়িতে মিলবে মাছ, দুধ ও ডিম। ভোজ্য তেল সরবরাহ স্বাভাবিক করার নির্দেশ ভোক্তা অধিকার। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলছেন দলটির নেতারা। এদিকে দেশ গড়তে যোগ্য নেতৃত্ব বাছাইয়ের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা। জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের চূড়ান্ত ডেডলাইন দেওয়ার দাবি জানান তারা। 1-11-এর সরকারের বিরাজনীতিকরণের উপকরণ বর্তমানেও দৃশ্যমান মন্তব্য করে নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার ভোট করবে না বিএনপি। গরিবসি চলছে, এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা আছে, এটা নিয়ে এক ধরনের ধোঁয়াশা আছে। গণতন্ত্র এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আজকে চূড়ান্ত কোনো ডেডলাইন জনগণ কেন এখনো পাচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচন করবে না, বাংলাদেশের ইতিহাস বলে এই ধরনের সরকার এসে কোনোদিনও স্থানীয় সরকার নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করেছে। এই সরকারকে জাতীয় নির্বাচন করছে। ট্রানজিশন ঘটিয়ে একটি গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশকে রূপান্তরিত করবে, এবং এটাই বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। 1-11 যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেব। ঠাকুরগাঁয়ে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ। গণতন্ত্রের কোনো বিকল্প নেই, এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছতে পারি। আসুন আমরা সেই লক্ষ্যে আজকে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। নড়াইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এখন ঐক্যবদ্ধভাবে দেশ পুনর্গঠন করাই মূল লক্ষ্য। বাংলাদেশকে পুনর্গঠন করা, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা। কারা এই দেশের নেতৃত্ব দিবে, কারা বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করবে, কারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহযোগিতা করবে, সেই নেতৃত্বকে বাছাই করার সময় এসেছে। এ সময় যে কোনো উপায়ে জনগণের আস্থা অর্জনে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই দ্বিবার্ষিক সম্মেলন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনে কোনো দল 300 আসন পেলেও আপত্তি নেই, তবে নির্বাচনে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা হলে পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্র হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এদিকে আলাদা আয়োজনে কমিটির নেতারা বলেছেন, আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ছাত্রদের রাজনৈতিক দলে নেতৃস্থানীয় পর্যায়ে নারীরা থাকবেন বলেও জানিয়েছেন তারা। দমনপীড়ন আর মৃত্যু ঝুঁকি উপেক্ষা করে জুলাই আন্দোলনে অংশ নেন বিপুল সংখ্যক নারী। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আন্দোলনকে দেয় দুর্দমনীয় চরিত্র। শেষ পর্যন্ত পতন ঘটে সরকারের।
শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের দাবিতে শাহবাগে রোববার বিকেলে নারী সমাবেশে যোগ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের নেতারা। বলেন, আগে গণহত্যার বিচার ও সংস্কার, পরে নির্বাচন। বাংলাদেশের নারীরা আজকে যেখানে আছে আরো অনেক এগিয়ে থাকতে পারতো যদি না শেখ হাসিনার মতো একটি কালসাপ বাংলাদেশে এতদিন থাকতো। শেখ হাসিনার বিচার করতে হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিচারিক প্রক্রিয়ায়। এই আয়োজন সম্পন্ন করে আমরা মাঠ থেকে যাব। শুধু বিচারই নয়, আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। ভারত সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে আন্তর্জাতিক পর্যায়ে চাপ প্রয়োগ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের পরিস্থিতিকে ব্যাখ্যা করে আন্তর্জাতিক ফোরামগুলোকে অ্যাক্টিভেট করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে তাকে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। সবাই একসাথে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের একটি সোসাইটি আকারে আমরা ভবিষ্যতে কাজ করব, কারণ আমাদের সামনে তীব্র লড়াই বাকি রয়ে গেছে। এই সামনের যে ইলেকশন আসতেছে সেখানে আমরা বলতেছি যে ইলেকশন যেমন হবে তেমনি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন। এদিকে বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক ক্যাম্পেইনে যোগ দিয়ে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, নির্বাচনে ক্ষমতার অপব্যবহার হলে পাল্টা অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি হবে। এই নির্বাচনকে সামনে রেখে বিন্দুমাত্র ক্ষমতার অপব্যবহার করার চিন্তা করে, বিন্দুমাত্র প্রভাবিত করার চেষ্টা করে যে কোনো বাংলাদেশের একটি সেন্টারে, তাহলে ওই সেন্টারটি হবে আমাদের পাল্টা আরেকটি অভ্যুত্থানের ক্ষেত্র। তরুণদের রাজনৈতিক দল সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্মুক্ত থাকবে বলেও জানান সার্জিস। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ইসি। একই সঙ্গে জেলা প্রশাসকের পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকে রিটার্নিং অফিসার করার চিন্তা করছে কমিশন। নিজ কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সরকারের কোনো চাপ না থাকায় এবার সুষ্ঠু নির্বাচন হবে বলেও জানান তিনি। জন্মসনদ দিয়েছেন, সেটাও কোনো পুলিশ। জেলা প্রশাসক সম্মেলনে প্রথমবার অংশ নিচ্ছে নির্বাচন কমিশন। সুষ্ঠু ভোট আয়োজনে মিলছে মাঠ প্রশাসনের সঙ্গে মত বিনিময়ের সুযোগ। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানালেন, বিগত সরকারের আমলে নির্বাচনে মাঠ প্রশাসনের পক্ষপাতিত্বের বদনাম ঘুচাতে চায় ইসি। যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের প্রেশার থাকবে না, কোনো ধরনের প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। নির্বাচনের পার্ট অ্যান্ড পার্সেল হচ্ছে মাঠ প্রশাসন। কমিশন বিশ্বাস করে এবার কোনো খারাপ উদাহরণ সৃষ্টি হবে না। একটা উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে ইনশাল্লাহ হবে। এছাড়া সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিদ্যমান আইন পরিবর্তনের উদ্যোগ নেওয়ার কথাও জানান কমিশনার। একই সঙ্গে ডিসির পরিবর্তে নির্বাচন কর্মকর্তাকেই রিটার্নিং অফিসার করার চিন্তা ইসির। সীমানা নির্ধারণের ক্ষেত্রে কি বলে যে প্রশাসনিক ব্যবস্থাপনার সুবিধা, উন্নয়ন কর্মকাণ্ডের সুবিধা, জনসংখ্যার বিষয়, ভৌগোলিক অবস্থা, সেগুলো পরীক্ষা নিরীক্ষা করে নির্বাচন কমিশনের কাছে যেটি যথোপযুক্ত মনে হয় সেটি করার চেষ্টা করবে। যেখানে যেই নিরপেক্ষ জেলা প্রশাসককে পদায়ন প্রয়োজন সেই বিষয়ে নির্বাচন কমিশন কঠোরভাবে সেই সিদ্ধান্তে অটল থাকবে। জনগণের আকাঙ্ক্ষাকে মাথায় রেখে আইন ও সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করার পরিকল্পনার কথাও জানান এই কমিশনার। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের নৈশভোজে অংশ নিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টা। দুর্নীতি দূর করে নতুন দেশ গড়তে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রশাসনকে শোধরানোর সুযোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনের নৈশভোজে রোববার যোগ দেন প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। রাজধানীর চীনমৈত্রী সম্মেলনে প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপদেষ্টারা। ক্ষমতা কুক্ষিগত করতে পুরো সরকার এবং রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণ করা হয়েছে। এ সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, অনেক বছর ভোট দিতে পারেনি দেশের মানুষ। আগামীতে সুষ্ঠু নির্বাচন উপহার দেয় অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দীর্ঘ সময় ধরে সুষ্ঠু নির্বাচন দেখেনি এবং বাংলাদেশের প্রশাসনও একটি সুষ্ঠু নির্বাচন কিভাবে করতে হয় তা হয়তো ভুলে গিয়েছে। ফলে এটি আমাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ যে জাতিকে গণতন্ত্রের পথে আবার উত্তরণের জন্য একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া।
এবং কেবলমাত্র এই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার মধ্য দিয়েই আমি মনে করি প্রশাসনের যেই অপকর্ম ছিল বিগত সময়ে তার কাফফারা হওয়া সম্ভব, তার প্রায়শ্চিত্ত হওয়া সম্ভব। বক্তব্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে বড় চ্যালেঞ্জ দুর্নীতি, যা থেকে বেরিয়ে আসতে হবে প্রশাসনের কর্মকর্তাদের। দুর্নীতি কোথায় আছে, কিভাবে আছে তাদের অজানা নয়, এবং এটা ছাড়া, এটার থেকে উদ্ধার পাওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নাই। এটার থেকে বের হতেই হবে আমাদের। আর সব কথা আপনি বাদ রেখে দেন, আমরা সব বুঝি। এটার থেকে বেরোতে হবে, এটার থেকে আমরা কেউ মুক্ত হতে পারছি না, এমন গভীরে ঢুকে গেছে এটা। এবং আমরা যত বক্তৃতাই করি, এটা অসার বক্তৃতা। যদি না ওই স্কেলে আমরা একটা সৎ জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারি। ভৌগোলিক সুবিধা ব্যবহার করতে পারলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ কেউ আটকে রাখতে পারবে না বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। শুধু প্রতিবেশী দেশের সঙ্গে একটা সম্পর্ক করা, যাতে করে আমরা এই 40 মাইল বা যে দূরত্বটুকু দুই দেশের মধ্যে আছে, নেপাল আর বাংলাদেশের মধ্যে, ওটুকু অতিক্রম করা। আর কিচ্ছু না, ওরা এক পায়ে খাড়া। নেপাল বারে বারে বলছে আমাদের এটা নিয়ে যাও, আমরা এক পায়ে খাড়া নেবার জন্য মাঝখানে ওইটুকু পথ অতিক্রম করার সুযোগ আমাদের এখন দেওয়া হচ্ছে না। আশা করি তাদেরই কারণে, তাদের অর্থনৈতিক কারণে সেটা আমাদেরকে দেবে। এটা সবার মঙ্গলের জন্য, কারো একজনের উপকার একজনের অপকার এরকম কিছু না। যদি আমরা সেই পথটা খুলে পাই, এখন সামান্য কিছু পেয়েছি, ওটাও কিছুই না, বড় আকারে যদি পাই, বাংলাদেশকে আটকে রাখার কোনো ক্ষমতা কারো নাই। দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জেলা ভিত্তিক ভালো কাজের র্যাঙ্কিং চালু করার কথাও জানান ডক্টর ইউনূস। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। স্কুলের ম্যানেজিং কমিটিতে থাকতে হলে কমপক্ষে ডিগ্রি পাস এবং কলেজের জন্য মাস্টার্স পাস হতে হবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বিকেলে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে তিনি এ নির্দেশনা দেন। যেসব বিষয়ে বার্ষিক পরীক্ষা হবে না, সেগুলো বাদে অন্য বইগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে পৌঁছে যাবে বলেও জানান তিনি। অপর সেশনে জেলা পর্যায়ে শূন্য পদে নিয়োগ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আইন প্রয়োগে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে জেলা প্রশাসক সম্মেলন। এবারের সম্মেলনের প্রথম দিনে রোববার বিকেলে দুইটি গুরুত্বপূর্ণ খাত স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে আলোচনা হয়। শিক্ষা উপদেষ্টা জানান, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, সরকার গুরুত্ব দিচ্ছে মানসম্পন্ন শিক্ষার উপর। 1 বছরের বাজেটের উপর যেন চাপ না পড়ে, তাই শিক্ষকদের অবসরকালীন বকেয়া ভাতা দেওয়ার পরিকল্পনার কথা জানান উপদেষ্টা। স্কুলের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত বিএ পাস হতে হবে, কলেজের পরিচালনা পরিষদে থাকতে হলে অন্তত মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যেগুলোতে বার্ষিক পরীক্ষা হবে সেই বইগুলো কিন্তু চলে যাবে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, আমরা আশা করছি। এরপর জেলা পর্যায়ের স্বাস্থ্য খাতের হাল হকিকত নিয়ে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্য উপদেষ্টা। বৈঠক শেষে তিনি জানান, স্বাস্থ্য খাতের নানা অব্যবস্থাপনা যেমন আছে, তেমনি জনবল সংকটও আছে, তাই গুরুত্ব দেওয়া হচ্ছে শূন্য পদে নিয়োগ বাড়াতে। বলা হয়েছে জনসচেতনতা। জুলাই আন্দোলনের আহতদের নিয়ে প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, এখনো পর্যন্ত 40 জন আহতকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আমরা এই পর্যন্ত 40 জনকে সিঙ্গাপুর এবং ব্যাংকক আমরা পাঠিয়েছি তাদের চিকিৎসার জন্য। আমাদের আইন আছে অনেক ক্ষেত্রে, কিন্তু আইনের প্রয়োগটা নাই। সেই আইনের প্রয়োগটা দিয়ে আমরা কি করে যারা দুষ্টুমি করছে তাদেরকে কীভাবে শাস্তি করা যায় সেটা আমরা বলার চেষ্টা করেছি। মূল এন্ট্রি পোস্টেই আমাদের 5000-এর যেতে বেশি পদের ঘাটতি আছে। অল্প দিনে বিশেষ কোনো বন্দোবস্তে আমরা যদি নতুন পদে জনবল নিয়োগ করতে পারি, সেটাই সমস্যার উত্তরণ হবে। জেলা এবং তার নিচের পর্যায়ে আমাদের যে ওষুধের মান, সেটা অনেক ক্ষেত্রেই যথেষ্ট আস্থা রাখা যায় না, এটা ওনারা বলেছেন। আমরাও বলেছি যে এটা আসলে আমাদের মিনি ল্যাব বলি আমরা, সেটার মাধ্যমে মাত্র 8টি মিনি ল্যাব আছে, এটাকে আসলে সম্প্রসারণ করতে হবে। 3 দিনের জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে 18 ফেব্রুয়ারি। দ্বিতীয় দিনেও দিনভর কয়েকটি ধাপে বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা যদি তাদের নিয়োগ দিতে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হন বিদেশগামী বহু শ্রমিক। সেন্টারগুলো হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব ভোগান্তিতে নির্বিকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোহরাব হোসেন সম্রাটের ছবিতে আবু সাইদ নিশানের প্রতিবেদন।
প্রবাসীদের পাঠানো টাকায় যেখানে দেশের অর্থনৈতিক ভিত শক্ত হয়, সেখানে মেডিকেল টেস্টের নামে পদে পদে হয়রানির শিকার হচ্ছেন বিদেশগামী শ্রমিকেরা। প্রবাসী শ্রমিকদের ভিসা চূড়ান্ত হলেই মেডিকেল টেস্টের প্রয়োজন হয়, আর এই স্বাস্থ্য পরীক্ষা করতে গিয়েই নানা জটিলতায় পড়েন প্রবাসীরা। সরেজমিনে ঘুরে এমনই অবস্থা দেখা যায় কাতার ভিসা কার্যালয়ের মেডিকেল সেন্টারে। ভুক্তভোগীদের দাবি, টেস্টের নামে তাদের বারবার এনে হয়রানি করা হয়। আমি সিরিয়ালে আছি, কিন্তু আমার সিরিয়ালের গ্রুপে নাই। ফ্যান তুলতে একটু লেট হয়েছে, আর উনি বলতেছে আমার সমস্যা আছে। আপনারা তাহলে কয়বার আনফিট করলো? কিছু নাই, স্যার ওষুধ লেখেন, কারণ ওষুধ তো কি লিখবো আমি আনতাছি, ওষুধ কোনো সমস্যা নাই। এ বিষয়ে কাতার ভিসা সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে পরপর 2 দিন কথা বলতে গেলেও তারা বক্তব্যে অস্বীকৃতি জানান। কাতার ভিসা সেন্টার ছাড়াও আরও বেশ কয়েকটি ভিসা সেন্টার ঘুরে দেখে সময় সংবাদ। বেশিরভাগ সেন্টারেই নেই মানুষ, কোনোটায় ঝুলানো তালা। অভিযোগের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়েরও দায়সারা ভাব। মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভুইয়ার সঙ্গে কথা বলতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলবেন না বলে জানান। বক্তব্যে নারাজ সচিবও। বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী ও মেডিকেল টেস্ট নিয়ে চলে সিন্ডিকেট, তাই সরকারের উচিত যথাযথ আইনের ব্যবহার করে পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করা। একজন হয়তো টাকা দিয়ে অনেকদিন যাবৎ ঘুরছে, তাকে আরও কীভাবে ঘোরানো যায় তার একটা বড় পদ্ধতি হচ্ছে যে তার মেডিকেল টেস্টের নামে তাকে ভয় দেখিয়ে যে না এটা তুমি ওখানে গেলে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তারা যে কোনো সময় টাস্ক ফোর্স করে বা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতে পারেন। 1 মাসেরও কম সময়ের মধ্যে অন্যান্য দেশের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলেও বাংলাদেশে মেডিকেল সহ ভিসা প্রক্রিয়ায় পদে পদে ভোগান্তির কারণে সঠিক সময়ে যেতে পারছেন না অনেক শ্রমিক। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবারও রমজানে ভ্রাম্যমাণ গাড়িতে দুধ, ডিম ও মাছের পাশাপাশি বিক্রি করা হবে গরুর মাংস। 650 টাকা কেজিতে গরুর মাংস বিক্রি করবে সরকার। দুপুরে রাজধানীর ফার্মগেটে কৃষি গবেষণা কাউন্সিলে এক কর্মশালা শেষে কথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এতে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবেন বলছে ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশন। গত কয়েক বছর ধরেই রমজান উপলক্ষে সুলভ মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করে আসছে প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে এবার জানানো হয়েছিল অন্য পণ্য বিক্রি হলেও থাকবে না গরু ও খাসির মাংস। অবশেষে গেল 12 জানুয়ারিতে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এবারে 650 টাকা কেজি দরে বিক্রি হতে পারে গরুর মাংস। রোববার রাজধানীর ফার্মগেটে এক অনুষ্ঠান শেষে নিম্ন আয়ের মানুষদের এমন সুখবর দেন প্রাণী সম্পদ উপদেষ্টা। শুধু এইটুকু জানিয়ে রাখি যে আমরা ডিম, দুধ, মুরগির মাংস এবং গরুর মাংস দিচ্ছি আমরা, এবং সেটা মানে 650 টাকায় মানে গরুর মাংস দিতে পারবো। সরকারের নতুন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন। দাম গতবারের মতোই 600 টাকা করার পক্ষে সংগঠনটির অবস্থান। এটা আসলে খুবই প্রয়োজন ছিল। এটা না হলে আসলে মাংস ব্যবসায়ীদেরকে কন্ট্রোল করা, দাম নিয়ন্ত্রণ, বাজারে দাম নিয়ন্ত্রণ করা একটু কষ্ট হতো। পাশাপাশি এই যে নিম্ন আয়ের মানুষরা যে একটু কম মূল্যে ভালো মানের জিনিস পাবে সেটাও নিশ্চিত হলো। গত বছর আমরা বিক্রি করছিলাম ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে 600 টাকা কেজি, আর এই বছর বোধহয় ওনারা দাম নির্ধারণ করতে চাচ্ছেন 650 টাকা কেজি। এটা নিয়ে কোনো বিবেচনা করার সুযোগ আছে কিনা, সম্ভব হলে আমার কাছে মনে হয় নিম্ন আয়ের মানুষটা আর একটু বেশি এই সুফলটা পেতে। গত বছর 600 টাকা কেজি দরে গরু আর 900 টাকা কেজি দরে খাসির মাংস বিক্রি করে প্রাণী সম্পদ অধিদপ্তর। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ইজতেমার খবর। শান্তি ও কল্যাণ কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে হেদায়েতি বয়ানের পর অশ্রুসিক্ত হয়ে আল্লাহর দরবারে মনের আকুতি জানালেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাওলানা সাদ অনুসারীদের এই পর্বে মোনাজাত পরিচালনা করেন ইউসুফ বিন সাদ। শাহজাহান খানের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আল আমিন তুষার। আকাশে বাতাসে ধ্বনিত লাখো কণ্ঠে কান্না আর আমিন আমিন ধ্বনিতে প্রকম্পিত হলো টঙ্গীর তুরাগ তীর। নানা বয়সী ও নানা পেশার মানুষ, এমনকি নারীরাও ভিড় ঠেলে মোনাজাতে অংশ নিয়ে আল্লাহর দরবারে জানিয়েছেন মনের আকুতি।
শান্তি ও কল্যাণ কামনায় ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মোনাজাত শুরু হয় দুপুর 12:30টার পর। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাদ কান্দলভির বড় ছেলে ইউসুফ বিন সাদ। মহান আল্লাহ তাআলার দরবারে কামনা করা হয় মানুষের হেদায়েত, সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। আল্লাহ যেমন ইসলামকে প্রতিষ্ঠিত করে এবং দিনের কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো উন্নত করে, যে হিংসা বিদ্বেষ এগুলো থেকে যেন রেহাই পায়। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের সফরে যেতে পারি, আমাদের মৃত্যু যাতে সফরই হোক। এর আগে ফজরের নামাজ শেষে শুরু হয় দিনের আমল, হেদায়েতি বয়ানে শিখে নেয়া দ্বীনি দাওয়াতের আদব আর ইসলামী ছায়াতলে শান্তির পরশে সৃষ্টিকর্তার নৈকট্য লাভের আশা মুসল্লিদের। আল্লাহ যেন সবার, আমরা যত ভাই কালেমা পড়ছি, আমাদের সবারকে যেন এক বানিয়ে দেয়, সবার জরুরত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দেয়, আমাদেরকে দিনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে। আল্লাহ আমাদের রহমত করে এবং মুসলমান ভাই কোরআনের বাণী যেভাবে চলে আল্লাহ যেন এই তৌফিক দান করে। আমরা চাই আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের কাজের জন্য কবুলের মঞ্জুর দেন। এদিকে আখেরি মোনাজাত ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গোটা এলাকা। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, যাওয়ার সময় ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না, সবাই যার যার গন্তব্যস্থলে নিরাপদে পৌঁছে যাবে আমরা আশা করছি। এবারের পর্বে অর্ধশতাধিক রাষ্ট্রের প্রায় ১,৭০০ বিদেশি সহ অংশ নেন লাখো মুসল্লি। ইজতেমা শেষে তাদের অনেকেই দেশে বিদেশে বেরিয়ে পড়বেন দাওয়াতি সফরে। এলেন, শিখলেন, চাইলেন মহান রবের কাছে। এবার এই সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেবার পালা পৃথিবীর প্রতিটি কোণায়। ইসলামের এই শান্তির বার্তা ছড়িয়ে যাবে বিশ্ববাসীর মধ্যে, সবাই বিভেদ ভুলে এক হবে, এমনটাই আশা সাধারণ মুসল্লিদের। টঙ্গীর তুরাগ নদের পাড় থেকে আল আমিন তুষার, সময় সংবাদ। বান্দরবানের লামা এবার ২২ শ্রমিককে অপহরণ করা হয়েছে। শনিবার রাতে ফাঁসিয়াখালী ইউনিয়নের মুরুংঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। লামা থানা পুলিশ জানায়, অপহৃত শ্রমিকরা রাবার বাগানে কাজ করতেন। তাদের উদ্ধারে পুলিশ, বিজিবি ও যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে। এর আগে ১ ফেব্রুয়ারি একই উপজেলা থেকে ৭ শ্রমিককে অপহরণ করেছিল সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে যৌথ বাহিনী। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর। এবার